আচ্ছা দেখো, তাহলে কেমিক্যাল বন্ডিং এর কি কি টপিক গুলো আমরা পড়বো সেগুলো আমরা দেখছি। একটা হচ্ছে নাম্বার 1, প্রথমে যেটা হচ্ছে কি বিভিন্ন কাইন্ড অফ তোর হচ্ছে কি মলিকিউল গুলোর হাইব্রিডাইজেশনস দেখবো, তাই তো? দেখ, হাইব্রিডাইজেশনস দেখতে হবে। আর কি কি করতে হবে তাহলে হাইব্রিডাইজেশনস এর প্যারালালি যে বিভিন্ন তোর হচ্ছে গিয়ে বন্ড গুলো রয়েছে, বিভিন্ন যে বন্ড গুলো রয়েছে, দ্যাট ইজ দা তোর সিগমা বন্ড, পাই বন্ড, এদের ক্যালকুলেশন সেগুলো খুব সোজা, প্রবলেম হওয়ার কথা না, তাও আর একবার দেখিয়ে দেবো। তাহলে কি কি বলছি, হাইব্রিডাইজেশনস দেখবো, বন্ড দেখবো। হাইব্রিডাইজেশনস দেখা মানেই এর প্যারালালি আমরা কি দেখবো বল, বিভিন্ন যে কম্পাউন্ডস গুলো রয়েছে তাদের শেপ গুলো দেখবো, শেপ এন্ড স্ট্রাকচার দেখবো, রাইট? আর কি দেখবো এখান থেকে বল, সেটা হচ্ছে তোর পোলারিটি দেখবো, ডাইপোল মুভমেন্ট যেটাকে বলছি আমরা, পোলারিটি দেখবো, রাইট? আর কি দেখবো এখান থেকে হচ্ছে আমরা এমো থিওরি দেখবো, এমোটি করবো। আর কি করবো এখান থেকে, সেটা হচ্ছে এইচ বন্ডিং করবো, এইচ বন্ডিং, হাইড্রোজেন বন্ডিং। অ্যান্ড তোর হচ্ছে গিয়ে রেজোনেন্স করবো, অলরেডি আমরা রেজোনেন্স করেছি, একবার করে রেজোনেন্স করবো। আর হচ্ছে তোর আরেকটা জিনিস পড়ে রয়েছে এখান থেকে, সেটা হচ্ছে তোর তোর কি বল, ভ্যালেন্স VACPR, তাই তো? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। মোটামুটি এই কটা টপিক হাইড্রোজেন বন্ডিং মানে তোর হচ্ছে কি কেমিক্যাল বন্ডিং এর কভার করতে পারলে সমস্ত ব্যাপারটা থেকে আমাদের নিস্তার মিলে যাবে। ভালো করে দেখবো, আমি একবার বোঝানোর চেষ্টা করছি তোদেরকে, একটু মন দিয়ে দেখবি, খুব কম সময়ের মধ্যে হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটাকে আমরা আরো একবার রিভাইজ করবো, ঠিক আছে? তাহলে একদম প্রথমের দিকে চলে আসে, যেটা দিয়ে আমরা আগেও শুরু করেছিলাম, কি কেমিক্যাল বন্ডিং এর মধ্যে, কেমিক্যাল বন্ডিং করতে গিয়ে আমাদের যেটাকে মনে করতে হবে কি, কেমিক্যাল বন্ডিং এর দু ধরনের বন্ড দেখা যায়। একটাকে কি বলা হয়, সিগমা বন্ড, আর একটা হচ্ছে পাই বন্ড, রাইট? একটা হচ্ছে কি বল, সিগমা বন্ড, আর একটা হচ্ছে পাই বন্ড। ওকে, তাহলে সিগমা বন্ড কাদেরকে বলে? সিগমা বন্ড হচ্ছে দুটো এলিমেন্টের মধ্যে যদি হেড অন ওভারল্যাপিং হয়, তাই তো? যদি হেড অন ওভারল্যাপড হয় তাহলে কি তৈরি হবে, সেটা সেটা হচ্ছে সিগমা বন্ড। যেরকমটা বলছিলাম কি দুটো এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম একটাই সিগমা বন্ড থাকতে পারে, তার থেকে যেগুলো হবে সব কি হবে, সেগুলো পাই বন্ড। কারণ পাই বন্ড হচ্ছে যখন এখানে কি হবে, তাহলে সাইড অন ওভারল্যাপিং হবে, কেমন? যখন সাইড অন ওভারল্যাপিং হবে তখন সেটাকে আমরা কি বলছি তাহলে, পাই বন্ড। তাহলে সিগমা বন্ড হচ্ছে হেড অন ওভারল্যাপ, তাই জন্য সিগমা বন্ড কম্পারেটিভলি কি আছে, স্ট্রং বন্ড, তাই না? মনে রাখবো এস, এস এর স্ট্রাকচারটা কিরকম, স্ফেরিক্যাল, তাই এস কখনো কিন্তু পাই বন্ড তৈরি করতে পারে না, কারণ এর কোনো সাইডই নেই, এর পুরোটাই কি হেড, তাই জন্য এস সবসময় কি তৈরি করবে, সিগমা বন্ড। সিম্পল ব্যাপার। ইট ইজ মোর স্ট্রঙ্গার বন্ড, স্ট্রং বন্ড যে কোনো বন্ড, এটা হচ্ছে কি বল, কম্পারেটিভলি উইক বন্ড। তাহলে যে কোনো রিঅ্যাকশনের আগে আমাদের প্রথম যে কাজটা হয়, যে উইক বন্ডটা থাকে সেটা ফার্স্টলি কি হয় বল, তাহলে ব্রেক করে, কেমন? তাহলে যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে ফার্স্টলি যে কাজটা হয়, যে উইক বন্ডটা থাকে সেই উইক বন্ডটা ফার্স্টলি কি হচ্ছে, তাহলে ব্রেক করছে। এখন দেখ, এই স্ট্রং বন্ড আর উইক বন্ডের গল্পেতে আসছি, তাহলে আমাকে এখান থেকে দুটো জিনিস করা যেতে পারে। আমাদের আরো একটা জিনিস মাথায় রাখবো কি, সিগমা বন্ডই কিন্তু হাইব্রিডাইজেশন ক্যালকুলেশনস এর জন্য সিগমা বন্ডটা কিন্তু এফেক্টিভলি কাজ করবে। যে কোনো ক্ষেত্রে আমরা যদি হাইব্রিডাইজেশনসটাকে ক্যালকুলেট করতে পারি, মানে চাই আর কি, তাহলে সিগমা বন্ডটা কিন্তু এফেক্টিভলি কাজ করবে। যেমন খুব কমন কোশ্চেন কি, বেনজিন C6H6 বা তোর হচ্ছে কি এই কম্পাউন্ডটা সাইক্লোপেন্টেন, এই সাইক্লোপেন্টেনে কতগুলো সিগমা বন্ড আছে, ধর এরকম থাকলো, বা সাইক্লোপেন্ট 1,3 ডাইন এরকম থাকলো। তাহলে এরকম স্ট্রাকচারে থাকলে আমাদের যে প্রথম যে ভুলটা হয়, যে এই কার্বনের তো হাতটাকে ফুলফিল করানোর একটা ব্যাপার রয়েছে, মানে কার্বনের তো 4টে করে হাত রয়েছে, সেই হাতের কাউন্টিংটা কিন্তু আমরা ভুলে যাই, সেটাকে আগে দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি এটা C1 2 3 4 5 এরকম রয়েছে, তাহলে এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন কটা, একটা দুটো হাত হয়েছে, তাহলে কটা হাইড্রোজেন হবে, দুটো হাইড্রোজেন হবে। তাহলে দুটো হাইড্রোজেন, এখানে দেখ 1 2 3টে হাত হয়েছে, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এন্ড এখানে একটা হাইড্রোজেন। এই হচ্ছে টোটাল আমাদের সাইক্লো মানে পেন্ট 1,3 ডাইনের স্ট্রাকচার। এখন কি বললাম তাহলে, যে মানে দুটো এলিমেন্টের মধ্যে প্রথম বন্ডটা অলওয়েজ কি হবে, সিগমা বন্ড। অ্যাপার্ট ফ্রম দিস বন্ড অল আর দ্য কি বল, পাই বন্ড। তাহলে এখানে কতগুলো সিগমা বন্ড আছে কাউন্ট করা যাক, এখান থেকে শুরু করি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তাহলে কতগুলো সিগমা বন্ড হচ্ছে, 11 সিগমা বন্ড ইজ দেয়ার, 11 সিগমা বন্ড ইজ দেয়ার, সরি এখানে আচ্ছা এটা গোল দেওয়া আছে, 11 সিগমা বন্ড ইজ দেয়ার এন্ড দিস টু আর দ্য কি বল, পাই বন্ড। তাহলে কতগুলো সিগমা বন্ড, 11 সিগমা এন্ড 2 পাই। এবারে যেটা বলবো যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মানে কি, তাহলে বিভিন্ন এলিমেন্টগুলোর যে অরবিটালগুলো রয়েছে সেই অরবিটালগুলোর কি বল, ওভারল্যাপ, সেটাতে হাইব্রিডাইজেশন। তাহলে কি কি হাইব্রিডাইজ স্ট্রাকচার আমরা এখান থেকে দেখতে পাবো, একটা হচ্ছে sp দেখতে পাবো, s এর এরকম স্ফেরিক্যাল স্ট্রাকচার, আর p এর কি বল, এরকম
ডাম্বেল স্ট্রাকচার, এই দুটো মিলে কি তৈরি হচ্ছে sp। আমরা দেখতে পাবো sp2 দেখতে পাবো, কি দেখতে পাবো sp2। এটা দেখতে কিরকম হবে, তাহলে s মাঝখানে থাকছে, তাহলে s যদি মাঝখানে থাকছে তাহলে এদিক থেকে একটা আমার স্ফেরিক্যাল স্ট্রাকচার আসছে, এদিক থেকে একটা স্ট্রাকচার আসছে এদিক থেকে, ওকে, আর এদিক থেকে একটা স্ট্রাকচার আসছে, তাহলে এই যে স্ট্রাকচারটা এটা কি হচ্ছে তাহলে sp2। কেমন, তাই sp2 দেখতে পাবো, sp3 দেখতে পাবো, এরকম ভ্যারাইটি অফ স্ট্রাকচার আছে sp3, sp3d। কেউ বলতেই পারি যে sp4 কেন হলো না, পরপরটা হচ্ছিল, কিন্তু p এর ঘর কতগুলো আমরা জানি, 3টে ঘর, তাহলে sp3, তারপরে sp3d, তারপরে sp3d2, এন্ড ফাইনালি যেটা করব আমরা sp3d3। তাহলে দেখ এখানে এই পুরো ব্যাপারটা সিগমা বন্ডের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা যে কোনো একটা কার্বন, যখন এই কার্বনটাকে আমরা দেখছি, এই কার্বনটাকে পার্টিকুলারলি কটা সিগমা বন্ড আছে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে সিগমা বন্ড আছে। তাহলে চারটে সিগমা বন্ড থাকলে এর হাইব্রিডেশনস কি হওয়া উচিত, sp3। চারটে সিগমা বন্ড তাহলে হাইব্রিডেশনস কি হওয়া উচিত, sp3। আবার এই কার্বনটা যখন আমরা দেখছি এর কটা সিগমা বন্ড আছে, একটা, দুটো, তিনটে, রাইট, তাহলে তিনটে সিগমা বন্ড মানে এর কি হওয়া উচিত, sp2। তাহলে এরকম হাইব্রিডাইজেশনস এর উপর দিয়ে বেস করে কিন্তু আমরা অর্গানিক কম্পাউন্ড গুলো, তো হচ্ছে কি আমরা মানে সিগমা বন্ডের উপর বেস করে আমরা কিন্তু অর্গানিক কম্পাউন্ড গুলোর হাইব্রিডাইজেশনসটা ইজিলি ক্যালকুলেট করতে পারি। আর একটা খুব কমন জিনিস যেটা আগেও আমি একবার বলেছি আর একবার দেখাচ্ছি, দেখ, যেটা হচ্ছে ন্যাপথ্যালিন। ন্যাপথ্যালিনের কতগুলো সিগমা কতগুলো পাই জিজ্ঞেস করতে পারে, অনেক ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামেও জিজ্ঞেস করেছে, কমন তোরা পারবি। সেটা হচ্ছে দেখ এরকম একটা জিনিস থাকছে ন্যাপথ্যালিন, কেমন, তাহলে এই হচ্ছে তো ন্যাপথ্যালিন, এখানে হচ্ছে হাইড্রোজেন, 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 এগুলো দেওয়া থাকে না, কিন্তু আমি বারবার বলছি হাইড্রোজেন কিন্তু দেওয়া থাকে না, হাইড্রোজেন কিন্তু নিজেদেরকে কাউন্ট করে লিখতে হয়, কজ হাইড্রোজেন তো মানে এরকম যে স্ট্রাকচারটা দেওয়া থাকে। তো তোর হচ্ছে কি এখানেও তাহলে কি বল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এন্ড এখানে একটা হাইড্রোজেন। তাহলে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17, 18, 19। তাহলে কতগুলো সিগমা বন্ড আসছে, 19 সিগমা বন্ড ইজ देयर, এন্ড 1 2 3 and 4 5 pi bonds is there। ওকে, তাহলে অনেক স্কুলের সিবিএসসি তে আগেরবারও দেখেছিলাম, এবারে অনেক স্কুলে দেখেছি, তোদেরও কোশ্চেন আসতে পারে যে কি তো সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে ডিফারেন্স, সিম্পল কোশ্চেন। এটা তো একটা কোশ্চেন আসতেই পারে কি হাউ মেনি সিগমা বন্ড এন্ড পাই বন্ড ইজ देयर, আর যেখানে যদি আসতে পারে যেটা কি সিগমা, তোর হচ্ছে কি ডিফারেন্স বিটুইন সিগমা বন্ড এন্ড পাই বন্ড, ভেরি কমন কোশ্চেন। ওকে, সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে ডিফারেন্স আসতে পারে। এরপর যেটা আমরা হাইব্রিডাইজেশনস এর দিক থেকে চলে যাচ্ছি, কি হাইব্রিডাইজেশনস ক্যালকুলেট করব আমি সিম্পলি, বিভিন্ন বইতে বিভিন্ন রকম ফর্মুলা আছে, আমি যে ফর্মুলাটা বলছি সেই ফর্মুলাটা অনেকটা ইজি হতে পারে। দেখ সেই ফর্মুলাটা হচ্ছে যে কোনো সাবস্টেন্সে যখন আমরা হাইব্রিডাইজেশনস বের করতে চাইছি, যে কোনো কম্পাউন্ডের ইনঅর্গানিক হোক বা অর্গানিক হোক, তার একটা স্পেসিফিক ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে স্টেরিক নাম্বার বা হাইব্রিডাইজেশনস নাম্বার ইকুয়ালস টু H ইকুয়ালস টু V প্লাস X মাইনাস C প্লাস A ডিভাইডেড বাই 2। কেমন, হাইব্রিডাইজেশনস নাম্বার ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে V প্লাস X মাইনাস C প্লাস A ডিভাইডেড বাই 2। যেখানে এই এইচটাকে কি বললাম তাহলে আমরা, হাইব্রিডাইজেশন নাম্বার। ওকে, হাইব্রিডাইজেশনস নাম্বার মানে তোর এই হাইব্রিডাইজেশনস নাম্বারের উপরেই ডিপেন্ড করছে, সেটা sp হবে না sp2 হবে না sp3 হবে। v কি, v হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, v হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে একটা কম্পাউন্ডের মধ্যে সাপোজ ধর আমাদেরকে এটা দিয়েছে BF3, তো এর মধ্যে কোনটা আমার সেন্ট্রাল এলিমেন্ট হবে, মনে রাখবো যেটা অ্যাপার্ট ফ্রম দ্য হাইড্রোজেন ছাড়া যার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে সেটাই কি হয়, সেন্ট্রাল এলিমেন্ট। তাহলে বোরন আর ফ্লুরিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম, নিশ্চয়ই বোরনের, তাহলে বোরনই কি হবে, সেন্ট্রাল এলিমেন্ট। আবার এক্সটা কি হবে, এক্স হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, এক্স হচ্ছে কি নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, এক্স হচ্ছে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম। তাহলে কি কি নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, মানে তোর মোনোভ্যালেন্ট মানে কি, যাদের ভ্যালেন্সি 1, নট ভ্যালেন্সিয়ালে 1 ইলেকট্রন থাকবে, যাদের ভ্যালেন্সি কি 1, অর্থাৎ যারা গ্রুপ 1 এ থাকবে তারা, আর যারা গ্রুপ 17 এ থাকবে। এখন গ্রুপ 1 এ আমার শুধু হাইড্রোজেন ছাড়া বাকিদেরকে নিয়ে মাথা ব্যথা নেই, গ্রুপ 17 টা দেখে নি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের লাগবে, অর্থাৎ এই এলিমেন্ট গুলো থাকবে। সি মানে কি চার্জ অফ ক্যাটায়ন, এ মানে হচ্ছে চার্জ অফ অ্যানায়ন। তাহলে এই পার্টিকুলার কম্পাউন্ডটার BF3 যদি আমাকে হাইব্রিডাইজেশন স্পেয়ার করতে দেয়, তাহলে কি করবে, সেন্ট্রাল এলিমেন্ট কে, বোরন, রাইট। তাহলে বোরনের তোর তাহলে ভ্যালেন্স সেলে কটা থাকবে, তাহলে আমাদের একটু পিরিয়ডিক টেবিলটা মনে করতে হবে। বোরন হচ্ছে গ্রুপ কোথায় আছে, গ্রুপ 13, রাইট। তাহলে গ্রুপ 13 মানে তার ভ্যালেন্স সেলে কটা থাকে, 3টে। তাহলে কি করব, H ইকুয়ালস টু ফর্মুলা অনুযায়ী V তে কটা থাকবে, তাহলে 3।
আর এক্স মানে কি বলেছে, এই এলিমেন্টগুলোর মধ্যে কোনো কিছু আছে কিনা দেখে নেবো। আছে এখানে ফ্লুরিন, কটা ফ্লুরিন আছে, 3টে ফ্লুরিন, তাহলে x এর জায়গায় কত 3 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 3, 3 মানে কি তাহলে sp2, 3 মানে কি তাহলে sp2। আরেকটা ফর্মুলা হচ্ছে লোন পেয়ার ক্যালকুলেশনে, সেটার ফর্মুলা হচ্ছে h - x - d। H is here কি বল হাইব্রিডাইজেশন নাম্বার, x মানে আমরা অলরেডি ডিসকাস করেছি নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, আর d মানে কি নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম। d মানে হচ্ছে নাম্বার অফ ডাইভ্যালেন্ট অ্যাটম। তাহলে ডাইভ্যালেন্ট কোনগুলো, গ্রুপ 2 তে যারা আছে তারা, আর গ্রুপ 16 এ যারা আছে। আমি আগেরটার মতনই বলি, গ্রুপ 2 কে নিয়ে আমার মাথা ব্যথা নেই, গ্রুপ 16 এর গুলোকে দেখব, দ্যাট ইজ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এগুলো। সেলেনিয়ামও আছে না, অক্সিজেন সালফারকে মনে রাখলেই হবে, রাইট। তাহলে এই পার্টিকুলার কম্পাউন্ডটার ক্ষেত্রে কিন্তু কোনো ডাইভ্যালেন্ট অ্যাটম নেই। তাহলে এর H কত বেরিয়েছিল আমাদের 3, লিখি x কত লিখেছিলাম এখানে 3, তাহলে 3 - 3 যেহেতু কোনো ডাইভ্যালেন্ট নেই, তাহলে এর লোন পেয়ার কত হচ্ছে 0। তো এদের একটা চার্ট আছে, তো আগে আমি বলেছিলাম, আর একবার মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে এই চার্ট অনুযায়ী দেখতে হবে যে স্ট্রাকচারটা কিরকম। তাহলে এই স্ট্রাকচারে ফেললে এটা কিরকম আসছে, AB3L অর্থাৎ L0, অর্থাৎ এই কম্পাউন্ডটার কি রয়েছে, 3টে বন্ড পেয়ার রয়েছে, কোনো লোন পেয়ার নেই, হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। তাহলে এর যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার কেমন দেখতে হবে, ট্রাইগোনাল প্ল্যানার a এখানে থাকবে, এখানে একটা b, এখানে একটা b, এখানে একটা b। দেখ তোদের আমি আগেও পড়ানোর সময় বলেছি, আরো একবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এই ট্রাইগোনাল প্ল্যানার বা এই ধরনের স্ট্রাকচার গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। কারণ কি তুই একটা তোকে প্রপার তোকে স্ট্রাকচার জিজ্ঞেস করবে, একটা তোকে স্ট্রাকচার জিজ্ঞেস করবে যে কেমন জিওমেট্রি হবে বা কেমন স্ট্রাকচার হবে, তার বন্ড পেয়ার কত হবে, লোন পেয়ার কত হবে, যেই বল লিড বল সবতে আসতে পারে। আমি ডিসকাস একবার দেখে নেবো এবছরে কেমিক্যাল বন্ডিং থেকে কি কি প্রশ্ন যেই মেন্সে দিয়েছে আমাদের, যে প্রশ্নগুলো রয়েছে। তো তার আগে দেখ যে একটা বলছিলাম যে এখানে স্ট্রাকচারগুলো কেন ইম্পর্টেন্ট, এর পরের যে টপিকটি আমরা পড়বো ডাইপোল মোমেন্ট। তো সেই ডাইপোল মোমেন্টকে ডিসকাস করার জন্য কিন্তু স্ট্রাকচারগুলো ভীষণ জরুরি, কেমন। স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডিসকাশনস অফ দ্য ডাইপোল মোমেন্ট, কেমন। এছাড়া বিভিন্ন কাজে তো লাগবেই, যেমন তোর হচ্ছে গিয়ে ভিএসিপিআর করতে গিয়েও এগুলো বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে। তো এটা হচ্ছে এরকম ভাবে আমরা হাইব্রিডাইজেশন বের করতে পারি। একটা কমন কম্পাউন্ডের হাইব্রিডাইজেশন পরীক্ষায় দেয়, 12এও আছে, দেখে নে একবার। সেটা হচ্ছে তোর XCOF4 এর স্ট্রাকচার দেখবো, XCOF4 এর মানে হাইব্রিডাইজেশন, সরি স্ট্রাকচার তো পরে আসছে, XCOF4। তাহলে ভালো করে খেয়াল করবো, এখানে 3টে এলিমেন্ট আছে, কে কে আছে, জেনন আছে, অক্সিজেন আছে, আর ফ্লুরিন আছে। তাহলে জেনন, অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে সবচেয়ে তোর যার ক্ষেত্রে তোর দেখা যাচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি কম, সেই এলিমেন্টটা কি, জেনন। তাহলে জেননেরই আমার ভ্যালেন্সের ইলেকট্রন দরকার। জেনন হচ্ছে কি, ইনার্ট গ্যাস, রাইট। তাহলে ইনার্ট গ্যাস মানে হিলিয়াম ছাড়া আমরা যেটা জানি কি বাকি সবার ভ্যালেন্স সেলে কটা করে থাকে, 8 ইলেকট্রন করে থাকে। তাহলে ভি এর জায়গায় কত বসো, 8 প্লাস এক্স এর জায়গায় আমি বলেছি এই এলিমেন্টগুলো আছে কিনা ফাইন্ড আউট করবো, আছে। ফ্লুরিন, অক্সিজেন নেই, তো অক্সিজেনে আমার মাথা ব্যথা নেই, কটা ফ্লুরিন আছে, 4টে, তাহলে 4। চার্জ নেই, তো -0 +0 দরকার নেই, তাহলে x + 4 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ হচ্ছে 6। 6 মানে s একটা p তিনটে, দেখ 3 এর একে 4 আর d2, sp3d2 will be the hybridization, সিম্পল হিসাব। নেক্সট হচ্ছে লোন পেয়ার। তাহলে লোন পেয়ার কি হবে, h - x - t, যেমনটা ফর্মুলা বলেছিলাম, h কত 6, x কত 4, d মানে কি বলেছিলাম যে অক্সিজেন সালফার এগুলোকে বুঝতে হবে, আছে একটা অক্সিজেন, তাহলে কত হবে বল, -1, তাহলে কত হবে এখানে 1। তার মানে এর কত হচ্ছে, এর যদি ফরম্যাটটা আমরা সাজিয়ে কিরকম হবে, AB5L1। B5 কোথা থেকে পেলাম, দেখ টোটাল এখানে আমার 6টা আসছে, রাইট। এর মধ্যে লোন পেয়ার কতগুলোকে অকুপাই করে নিয়েছে, একটা, তাহলে বাকি কি পড়ে আছে, 5টা অবশ্যই কি বল, বন্ড পেয়ার। সো দ্য ফর্মুলা উইল বি AB5L1, আর তার হাইব্রিডাইজেশন কি হচ্ছে sp3d2। দেখতে কিরকম হবে স্ট্রাকচারটা, XE ডাবল বন্ড O, এখানে একটা লোন পেয়ার থাকবে, এখানে F F F F, এরকম স্ট্রাকচারটা দেখতে হবে, কেমন কানেক্ট করে দিতে পারি, এরকম হচ্ছে কি এর স্ট্রাকচারটা, ক্লিয়ার। তো এরকম বিভিন্ন কিন্তু স্ট্রাকচার এবং হাইব্রিডাইজেশন কেমিক্যাল বন্ডিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যানসারস গুলোকে করতে পারি। ওকে, এরপর যেটা এখান থেকে আমরা দেখবো হাইব্রিডাইজেশনের পর, যেটা তোদেরকে বলছিলাম যে তোর একই সাবস্টেন্সের বিভিন্ন হাইব্রিডাইজেশন সেম, মানে বিভিন্ন সাবস্টেন্স গুলো হাইব্রিডাইজেশন সেম, কিন্তু তাদের যে বন্ড অ্যাঙ্গেল বা যে স্ট্রাকচার সেগুলো আলাদা হয়ে যাচ্ছে। সেটার জন্যই এক্সপ্লেনেশন আমাদের যেটা করতে হবে বা পড়বো আমরা, সেটা হচ্ছে VSEPR, ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ওকে, ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি ভালো করে দেখবো, ভেরি ইম্পর্টেন্ট। VSEPR, ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। কি বলছে এর প্রথম পয়েন্ট, বলছে লোন পেয়ার ভালো করে, লোন পেয়ারে
রিপালশন বেশি হবে, দ্যাট ইজ লোন পেয়ার বন্ড পেয়ারের থেকে, এবং তার থেকেও বেশি হয়, মানে সবচেয়ে কম হয় বন্ড পেয়ার পর্যন্ত। মনে রাখবো রিপালশন যত বেশি হবে তার বন্ড অ্যাঙ্গেল তত কম হবে। অনেক কনফিউশন আছে, আচ্ছা রিপালশন বেশি হলে তো দূরে চলে যাওয়ার উচিত, তার মানে বন্ড অ্যাঙ্গেল তো বেশি হওয়া উচিত, বন্ড অ্যাঙ্গেল কম কেন বলা হচ্ছে তাহলে? ভালো করে দেখবো, একটা কম্পাউন্ড এ বি বি এরকম রয়েছে, রাইট? তাহলে তার এখানে একটা লোন পেয়ার রয়েছে, এখানে একটা লোন পেয়ার রয়েছে। এখন লোন পেয়ার রিপালশন যদি বেশি হয় তার মানে এই লোন পেয়ারটা এর থেকে দূরে চলে যেতে চাইবে, আবার ভাইস ভার্সা ওটাও কি হবে, দূরে চলে যেতে চাইবে। তাহলে এই লোন পেয়ার যখন দূরে আসছে এ কি করছে, সে এই বন্ড পেয়ারটাকে ঠেলছে, আবার এই লোন পেয়ার যখন দূরে আসছে কি করছে, এই বন্ড পেয়ারটাকে ঠেলছে। তাহলে আলটিমেটলি এদের বন্ড অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে গল্প। তো এখান থেকে মনে রাখতে হবে বিভিন্ন ধরনের প্রশ্নের কথা আমরা আসছিলাম, যেটা বলছিলাম তোদের, ধর অ্যামোনিয়া NH3 আর ওয়াটার H2, তো দেখা যায় তো যদি প্রত্যেকের আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করি আগেরটার মতোই, তাহলে এটারও sp3 হবে, এটারও sp3 হবে, বাট এখানে বন্ড পেয়ার হবে তিনটে, লোন পেয়ার হয় একটা, এখানে বন্ড পেয়ার হচ্ছে দুটো, লোন পেয়ার হচ্ছে কটা, দুটো। তাহলে এর কাছে নাম্বার অফ লোন পেয়ারটা কি রয়েছে, বেশি রয়েছে। যত বেশি লোন পেয়ার তত বেশি রিপালশন, যত বেশি রিপালশন তত বন্ড অ্যাঙ্গেল ডিটোরিয়েট করে যাবে। তার মানে এই H2 এর বন্ড অ্যাঙ্গেল কিন্তু কম্পারেটিভলি কম হয়ে যাবে উইথ রেসপেক্ট টু অ্যামোনিয়া। যেমনটা আমরা জানি কি H2 এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 104 ডিগ্রি 5 মিনিট, whereas the bond angle of ammonia is 107 ডিগ্রি। আবার মিথেন CH4 এর কাছে কিন্তু কোনো লোন পেয়ারই নেই, পুরো বন্ড পেয়ার রয়েছে, তাই এর কিন্তু আবার বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ দেখ যত বেশি আমার রিপালশন হচ্ছে লোন পেয়ারের মধ্যে তত কিন্তু বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে যাচ্ছে, কেমন? তো এরকম প্রশ্ন তোকে জিজ্ঞেস করতে পারে কি যে অ্যামোনিয়া এন্ড H2 both have sp3 hybridization though they have different kind of bond angle. Explain. This can be explained with the help of VACPL, কেমন? with the first point very important, এটা WBJE তো শুধু এই অর্ডারটা লিখতে দিয়ে এসেছিল কয়েক বছর আগে, মেন্সেও এসেছিল, শুধু অর্ডারটা লিখতে দিয়ে এসেছিল যে লোন পেয়ার is greater than লোন পেয়ার বন্ড পেয়ার is greater than বন্ড পেয়ার ক্লিয়ার? পরের টপিকে আসছি। VACPL এর তোর হচ্ছে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে তোর দেখবি যে এরকম প্রশ্ন তোকে জিজ্ঞেস করতেই আমি পারি, সেটা হচ্ছে NH3 আর PH3 দুটোর ক্ষেত্রে যদি আমরা দেখি NH3 হচ্ছে গিয়ে তোর বন্ড অ্যাঙ্গেল যা, PH3 তার কম্পারেটিভলি বন্ড অ্যাঙ্গেলটা কম। এমনটা কেন? তাহলে যত উপর থেকে আমরা নিচের দিকে আসছি সেন্ট্রাল এলিমেন্টের সাইজ তত কি হচ্ছে, বাড়ছে। যত সেন্ট্রাল এলিমেন্টের সাইজ বাড়ছে তত রিপালশন বেশি হচ্ছে, যত রিপালশন বেশি হচ্ছে বন্ড অ্যাঙ্গেল তত কমে যাচ্ছে। তো তার জন্য এর থেকে বন্ড অ্যাঙ্গেল কম। সিমিলারলি H2 আর H2S এ যদি দেখি পিরিয়ডিক টেবিলে ORS পরপর আছে নিচে H2 এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে আগেই বলেছি 104 ডিগ্রি 5 মিনিট, আর H2S এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 92 ডিগ্রি। খেয়াল করতে দেখো অনেকটা কম, অথচ দুজনেরই বন্ড পেয়ার লোন পেয়ার সব সেম। তাহলে ডিফারেন্সটা কোথায়? দুটো জায়গায়। একটা হচ্ছে তাদের যে সেন্ট্রাল এলিমেন্ট রয়েছে তাদের ইলেকট্রোনেগেটিভিটিতে ডিফারেন্স রয়েছে, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার। আরেকটা হচ্ছে সাইজ, সালফারের ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, মোর রিপালশন করার জায়গা রয়েছে, অক্সিজেনের সেই জায়গাটা নেই। যত আরো নিচে নামবো তত আরো বন্ড অ্যাঙ্গেল কি হবে, তাহলে তত আরো বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজ করে যাবে, কেমন? তাহলে এটা হচ্ছে কি ব্যাপার। তো এটা হচ্ছে VACPL থেকে মোটামুটি এই ধরনের কোশ্চেন্স গুলো আসতে পারে তোদের সিলেবাস অনুযায়ী। এছাড়া তো হচ্ছে আমরা পরের যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক ডাইপোল মোমেন্ট। ভালো করে দেখবো, ডাইপোল মোমেন্ট থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে, অনেক কাইন্ড অফ প্রশ্ন হতে পারে। হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট? দেখ যদি আমরা বইয়ের ল্যাঙ্গুয়েজটাকে না ভাবি, একদম কমন একটা ভাবি, ডাইপোল মোমেন্ট এটাকে ডিনোট করা হয় মিউ দিয়ে। ভালো করে শুনবো, যদি আমরা বইয়ের ল্যাঙ্গুয়েজের কথা না ভাবি, একদম কমন দেখি, তাহলে মিউ ইকুয়ালস টু ম্যাথামেটিক্যালি লেখা হচ্ছে L ইনটু E। মিউ ইকুয়ালস টু কি লেখা হচ্ছে, লেন্থ ইনটু চার্জ। আবার রিপিট করছি, মিউ ইকুয়ালস টু কি লেখা হচ্ছে, লেন্থ ইনটু চার্জ। মিউটাকে কি বলা হচ্ছে, ডাইপোল মোমেন্ট। এলটা হচ্ছে লেন্থ, আর ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। এটা তো ম্যাথমেটিক্যাল গেল। এর হচ্ছে ইউনিট হচ্ছে ডিবাই, মনে রাখতে হবে 1 ডিবাই ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -18 ESU সেন্টিমিটার। তো যেটা বলছিলাম যে মেন ব্যাপারটা কি, ধর যে কোনো একটা সাবস্টেন্সকে, ধর এই পেনটাকে দুজন দুদিক থেকে টানছে, যদি দুজনেরই ফোর্সটা কি হয়, ইকুয়াল হয়ে যায়, দ্যাট ইজ এই পেনটার তার মানে কি হবে, নো মুভমেন্ট টুয়ার্ডস এনি পোল,
তাই তো, এটা একটা পোল, এটা একটা পোল, রাইট? তাহলে যদি দুদিকেরই ফোর্সটা ইকুয়াল হয়ে যায় তাহলে ইকুয়াল ফোর্স একে অপরকে কি করবে, নালিফাই করে দেবে। তাহলে নো মুভমেন্টস অফ, কি বল, নো মুভমেন্টস অফ দ্য পার্টিকেল, কোনো দিকেই তোর হচ্ছে মুভ করছে না, দ্যাট ইজ সেই সাবস্টেন্সকে আমরা কি বলবো, নন পোলার। আর যদি কোনো একটারও ফোর্স বেশি বা কম হয় তাহলে সেই সাবস্টেন্সটা কি হবে, সেই দিকেই সরে আসবে, সেটাকে আমরা কি বলবো তাহলে, পোলার। সিম্পল হিসাব, পোলার অ্যান্ড নন পোলার, কেমন? তাহলে যাদের এই মিউ রেজাল্টেন্ট, যাদের এই মিউ রেজাল্টেন্টটা জিরো হয় তাদেরকে কি বলা হয়, নন পোলার। যাদেরকে কি বলা হয়, নন পোলার। আর যাদের এই মিউ রেজাল্টেন্টটা নট ইকুয়ালস টু জিরো হয় তাদেরকে কি বলা হয়, পোলার। রিপিট করছি, যাদের নট জিরো হয় ইকুয়ালস টু তাদেরকে কি বলা হচ্ছে তাহলে, নন পোলার। আর যাদের নট ইকুয়ালস টু জিরো হয় তাদেরকে কি বলা হচ্ছে, পোলার। এখন দেখ, যেটা বলছিলাম যে স্ট্রাকচার কেন জরুরি, দেখ আগেরটাতে আমরা BF3 বলে এসেছি, তো তোকে জিজ্ঞেস করবে যে আচ্ছা বলো তো BF3 পোলার না নন পোলার। ইউ হ্যাভ টু রাইট দ্য স্ট্রাকচার, উইদাউট দ্য স্ট্রাকচার উই ক্যান নট ডিটারমাইন আইদার ইট ইজ পোলার অর নট। কেমন? তাহলে স্ট্রাকচারটা আগেরটাতে দেখিয়েছিলাম কেমন ছিল, BF3 দিস কাইন্ড অফ স্ট্রাকচার ইজ দিস, তাই তো? তাহলে পোলারিটির যে ব্যাপারটা সবসময় টুয়ার্ডস দ্য ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের দিকে ফোর্সটা কিন্তু মুভ করবে। তাহলে দেখ ভালো করে, বোরন আর ফ্লুরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, নিশ্চয়ই ফ্লুরিন। তাহলে কি হবে বল, ফ্লুরিনের দিকে ফোর্সটা আসবে, এলো। আবার দেখ বোরন আর ফ্লুরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন। তোরা প্রত্যেকে ফিজিক্স পড়েছিস, জানিস যে এদের রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। আবার এটা কি কাজ করবে, উপরের দিকে কাজ করবে। তাহলে একে অপরকে কি করে দিচ্ছে, ফোর্স নালিফাই করে দিচ্ছে। তার মানে এর রেজাল্টেন্ট ফোর্স কি হয়ে গেল, জিরো, দ্যাট ইজ নন পোলার। আবার দেখ CO2 কেমন দেখতে স্ট্রাকচার, এরকম। তাহলে অক্সিজেন আর কার্বনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, নিশ্চয়ই অক্সিজেন। তাহলে কোন দিকে টানবে, এদিকে ফোর্স আসবে। অক্সিজেন আর কার্বনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন। তাহলে কোন দিকে আসবে, এদিকে আসবে। ফোর্স উইল বি ইকুয়াল এন্ড অপোজিট, সো রেজাল্টেন্ট ফোর্স বিকাম কি বল, জিরো। এটাও কি তাহলে নন পোলার, এটাও কি তাহলে নন পোলার। নেক্সট কোশ্চেন, ভেরি পপুলার, অনেক স্কুলেও দিয়েছিল, অনেকে নাকি অনেক টিচাররা কেটে দিয়েছেন এই ব্যাখ্যাতে, আমি জানি না কেন কেটেছে, যাই হোক দেখ ভালো করে। সেটা হচ্ছে স্টুডেন্টরা ভুলও লিখতে পারে, NH3 ভালো করে দেখবো, NH3 এই একটা কম্পাউন্ড, ওকে, NH3। আর ফার্স্টলি এটা আমাকে বল যে এটা পোলার না নন পোলার। ডেফিনেটলি এটা কি, পোলার। কেন দেখ, এখানে দেখ নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন। তাহলে কোন দিকে ফোর্সটা মুভ করবে, এদিকে মুভ করছে। নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন। তাহলে এদিকে মুভ করছে আর এদিকে মুভ করছে, লোন পেয়ার মানে উপরের ডাইরেকশন। তাহলে অল দ্য ফোর্স আর অ্যাক্টিং ইন আ সেম ডাইরেকশন। সবাই মিলে এই বোর্ডটাকে বা পেনটাকে একই দিকে ঠেলছে, তো অবশ্যই তার পোলের দিকে মুভ হবে, মুভ হবে মানে কি খুব জোরে জোরে চলে যাবে, কারণ কি সবাই মিলে ওকে ঠেলা হচ্ছে, রাইট? আরেকটা কম্পাউন্ড যেটা কম্প্যারিজনের জন্য দিয়েছিল আমাদের, সেটা হচ্ছে NF3, ভেরি পপুলার কোশ্চেন, অনেক স্কুলে দিচ্ছে, দেবেও আবার পরীক্ষায়। দেখ তাহলে এক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন। তাহলে আমার ফোর্সটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, এদিকে কাজ করছে, তিনটে ফোর্স ধরে নেওয়া যায় একই ডিরেকশনে কাজ করছে, বাট লোন পেয়ার উইল বি ইন দ্য অপোজিট ডাইরেকশন। অর্থাৎ কোন একটা সাবস্টেন্সকে ধরে নেওয়া যায় সবাই মিলে একই দিকে ঠেলছে, কিন্তু কেউ একজন রয়েছে সে উল্টো দিকে ঠেলছে। তার মানে আমি বলছি কি, এটাতেও ও এদিকে মুভ করবে, কিন্তু আগেরটা এটা যতটা স্মুথলি মুভ করছিল, এটা কম্পারেটিভলি স্মুথনেসটা কি হবে, কমে যাবে, কারণ ওকে একটা বাধা দেওয়ার মতন, একটা আটকানোর মতন কি রয়েছে, কেউ রয়েছে। সো মনে রাখবো যে NH3 কিন্তু পোলারিটি কম্পারেটিভলি অবশ্যই কি বল, NH3 থেকে বেশি। কেন বেশি? বিকজ ইন কেস অফ NH3 নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, so all the forces along with the lone pair are acting in the same direction, সবাই কি হচ্ছে, একই ডাইরেকশনসে কাজ করছে। বাট ইন কেস অফ NF3 fluorine is more electronegative than nitrogen, so nitrogen fluorine bond is backward and lone pair will be acting as opposite directions, অপোজ করার মতন কেউ থাকছে, তাই জন্য ফোর্সটা কি হচ্ছে বল, কমে যাচ্ছে। সো NH3 is more polar than NF3। আমরা সিস ট্রান্সের কথা বলেছিলাম, সিস ট্রান্স, জিওসি পড়ছি, জিওসি পড়ে নিয়েছে, সিস ট্রান্স একবার মনে করে দিই, কাদের আরেকবার মনে করে, সিস ট্রান্স সেটা হচ্ছে C ডাবল বন্ড C বন্ড Cl বন্ড H বন্ড Cl বন্ড H, C ডাবল বন্ড C Cl Cl H H। তাহলে এখানে দুটো হ্যালোজেন বা দুটো যে ফাংশনাল গ্রুপ আর ইন দ্য সেম প্লেন, সেম প্লেনে থাকলে কি হয়, সিস। তাহলে সিস কম্পাউন্ড থাকলে এটা এদিকে, এটা এদিকে, এটা কি করছে তাহলে উপর দিকে কাজ করছে, তাহলে এটা কি হবে, নট ইকুয়ালস টু জিরো অবশ্যই, দ্যাট ইজ
সিস কম্পাউন্ডস আর কি বল পোলার, বাট এটা কি হচ্ছে, এটা এদিকে কাজ করলে এটা কোন দিকে কাজ করছে, ডাউনওয়ার্ডস কাজ করছে, তো ট্রান্স কম্পাউন্ডস আর কি নন পোলার। ওকে, তাহলে সিস ট্রান্স এর কোশ্চেনসে কিন্তু জিজ্ঞেস করতে পারে, তবে জিজ্ঞেস করতে পারে দুটো পার্টিকুলার কম্পাউন্ড দিয়ে সিস না ট্রান্স কোনটা পোলার কোনটা নন পোলার হবে, এই ধরনের প্রবলেম কিন্তু এখান থেকে জিজ্ঞেস করতে পারে। ওকে, আমরা পরের যে সেগমেন্টে মুভ করব সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেক স্কুলে দেওয়ার চান্সেস আছে, সেটা হচ্ছে এমওটি থিওরি। MOT theory, molecular orbital theory, very important, molecular orbital theory. Okay, molecular orbital theory, molecular orbital theory. দেখ, সো molecular orbital theory এখানে বেসিক্যালি আমাদের কি করতে হয়, খুব সহজ ব্যাপার। প্রথমে আমি সহজটাতে আসছি, তারপরে আমি কমপ্লেক্সটাতে আসছি। এখান থেকে আমাদের মলিকিউলের ভালো করে বুঝবো প্রত্যেকে। এখান থেকে আমাদের যেটা করতে হয় যে কোনো পার্টিকুলার মলিকিউলের ইলেকট্রনিক কনফিগারেশনস করতে হয়, বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হয়। আমি একবারে বন্ড অর্ডার ক্যালকুলেশনসটা ইজিয়েস্ট প্রসেসটা দেখাচ্ছি, তারপরে লং প্রসেসে আসছি। ওকে, তাহলে মলিকিউলার অরবিটাল থিওরির একদম যে ইজিয়েস্ট প্রসেস আছে সেই প্রসেসটাতে আসছি। যেমন দেখ, ভালো করে বুঝবি, অক্সিজেন, এটা কোনো বইতে নেই, একটু ভালো করে দেখবি, শর্টকাট একটা প্রসেস। অক্সিজেন O2, তাহলে যদি আমরা এই O2টাকে ব্রেক করি আমরা কি পাবো, O+O, রাইট? কি পাবো, O+O। তাহলে এই অক্সিজেনে কটা থাকছে লাস্টে, 2p4 2p4। পিতে ভালো করে বুঝবো, পিতে টোটাল কটা ইলেকট্রন থাকছে, পিতে টোটাল কটা ইলেকট্রন, 8 ইলেকট্রন এসছে। ওকে, বন্ড অর্ডার বের করার যে স্পেসিফিক ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। কেমন? তাহলে কি কি বলছি, নাম্বার অফ বন্ডিং মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। ব্যাপার আছে, কাদেরকে বন্ডিং বলি আমরা, নিচের গুলোকে বন্ডিং বলি যেখানে তোর হচ্ছে কি অ্যাসোসিয়েশনস হয় এই ওয়েভ লেন্থ গুলোর, এই সরি ওয়েভ ফাংশনস গুলো, আর এখানে হচ্ছে ডিসোসিয়েশনস হয়, সে পরে আসা যাবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট আমাদের আপাতত নেই। তো যেটা বলছিলাম কি, দেখি বন্ডিং রিজিয়নে পি এর জন্য অন্তত ম্যাক্সিমাম 6 ইলেকট্রন হয়। কতগুলো ইলেকট্রন? 6 ইলেকট্রন। ভালো করে বুঝবো, টোটাল পি তে আমার কতগুলো ইলেকট্রন আছে, 4 + 4 কতগুলো ইলেকট্রন, 8 ইলেকট্রন এসছে। তাহলে বন্ডিং রিজিয়নে আমার কতগুলো ইলেকট্রন ধরে যাবে, 6, এন্ড আর কতগুলো বাকি আছে, 2 ইলেকট্রন, এন্ড রেস্ট উইল বি দা 2। তাহলে 6 - 2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 4/2, দ্যাট ইজ 2। বন্ড অর্ডার কত হলো, 2। সিমিলারলি দেখ N2+, ভালো করে বুঝবো, N2+ এর বন্ড অর্ডার কি হতে পারে, N2+ মানে কি, তাহলে N+, N2+ এর বন্ড অর্ডার কি আসছে, N+, তাহলে এই N এর জন্য কত লাস্টে, 2p3, এই N+ এর জন্য কত লাস্টে, 2p2, N এর জন্য কত, 2p3, N+ এর জন্য কত, 2p2। তাহলে টোটাল আমার p তে কতগুলো ইলেকট্রন, 5 ইলেকট্রন দেয়। আমি বলেছি আমার ম্যাক্সিমাম 6টা ধরতে পারে, তার মানে তার থেকে কম তো সবই পিতে ঢুকে যাবে, মানে বন্ডিং এ ঢুকে যাবে। তাহলে এর ক্ষেত্রে বন্ড অর্ডার কত হবে, 5 - 0/2, 2.5। ক্লিয়ার? 5 - 0/2, 2.5। আবার দেখ তোর কাছে Cn- দেওয়া হবে, Cn-, ভালো করে দেখবো, Cn- মানে কি, C+n-, C+n-। তাহলে C তে কতগুলো ইলেকট্রন, 2p2, N এ কতগুলো ইলেকট্রন, 2p3 থাকতো, একটা বেড়ে গেছে মানে কতগুলো হচ্ছে, 2p4। তাহলে টোটাল আমার p এর নাম্বার অফ ইলেকট্রন কতগুলো হলো, 6। যেমনটা বলেছিলাম কি বন্ডিং এ ম্যাক্সিমাম 6 এর বেশি হলে অ্যান্টি বন্ডিং, তাহলে 6 তো আছে, তাহলে অ্যান্টি বন্ডিং এ কত, 0, আর তো নেই ইলেকট্রন, তাহলে কত হবে, বন্ড অর্ডার 3। তাহলে এইভাবে আমরা কিন্তু যেটা করতে পারি যে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারি। বন্ড অর্ডারে কিন্তু একটা তোর কি বলে এটাকে, অর্ডার, মানে কার বন্ড অর্ডার বেশি হবে কম হবে এই ধরনের প্রশ্ন একটা থাকে। মনে রাখবো বন্ড অর্ডার is directly proportional to bond energy, right? Is inversely proportional to bond length. তাহলে যা তোকে বন্ড অর্ডার না বলে বন্ড লেন্থ বা বন্ড এনার্জির অর্ডারও কিন্তু জিজ্ঞেস করতে পারে, এই প্রসেসে কিন্তু আমাদের করতে হবে। এরপরে আমি ইলেকট্রনিক কনফিগারেশনসকে দেখাচ্ছি। এটা কিন্তু শর্টকাট মেথড, আশা করা যায় ইজি প্রসেস, ভালো করে বোঝা যাবে। কেমন?
এরপরে যে শর্টকাট মেথডটাকে নিয়ে আমি ডিসকাস করতে, মানে এরপরে লং মেথড, সরি আর শর্টকাট নেই, সেটা হচ্ছে অক্সিজেন বা যে কোনো সাবস্টেন্সের তোর মলিকিউলার অরবিটাল থিওরি অনুযায়ী তাদের ইলেকট্রনিক কনফিগারেশনসটা তোকে ড্র করতে হতে পারে। কেমন? ইলেকট্রনিক হায়ার অর্ডার অ্যাটমিক অরবিটালস বলে মলিকিউলার অরবিটালস, লোয়ার অর্ডার মলিকিউলার অরবিটালস বলে দুটো জিনিস আছে, হোমো আর লুমো কনসেপ্ট আছে। তো এখানে হোমো লুমো কনসেপ্টে আমরা আসবো না, সরাসরি আমরা তোর কনফিগারেশনসে চলে আসছি। তাহলে দেখ, যেটা আমাকে যেটা বার করতে দিল, ধরে নে তোকে লিখতে হবে কি N2 স্ট্রাকচার্ড ডায়াগ্রাম উইথ ইলেকট্রনিক কনফিগারেশন। N2 ভালো করে দেখবো, N2 ইজ N প্লাস N প্লাস N। তাহলে N এর ক্ষেত্রে কি হচ্ছে 1s2 2s2 2p3। এই N এর ক্ষেত্রেও কি হচ্ছে 1s2 2s2 2p3। কি হচ্ছে তাহলে 1s2 2s2 2p3, this is also 1s2 2s2 2p3। ভালো করে দেখো, তাহলে একদম প্রথমে যে অরবিটালটা থাকছে সেটা হচ্ছে 1s এদিকের একটা 1s, এই 1s টা এই নাইট্রোজেনের জন্য, এই 1s টা এই নাইট্রোজেনের জন্য। যেমনটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কি দুটো অ্যাটমিক অরবিটাল নিয়ে কি তৈরি হয়, একটা মলিকিউলার অরবিটাল। তাহলে এই মলিকিউলার অরবিটাল গুলো তৈরি হবে, কেমন তৈরি হবে দেখ মলিকিউলার অরবিটাল গুলো। এটা অনেক জায়গাতে এনসিইআরটি তে অনেক জায়গায় তোর এরকম ভাবে বক্স, এরকম দাগ টানা নেই বা বক্সও করা নেই, এরকম দাগ টেনে দিয়েছে জাস্ট। কেমন? তো তোরাও দাগও টানতে পারিস বা বক্সও করতে পারিস, তোদের খুশি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এসে কটা রয়েছে বল? দুটো ইলেকট্রন। এই এসেও কটা রয়েছে? দুটো ইলেকট্রন। নামগুলো বলে দিই। এই তোর যে নামগুলো হয়, যে মলিকিউলার যে অরবিটালস গুলো, যে নাম, এর নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে সিগমা 1s এন্ড উপরেরটা তো স্টার ভার্সন, মানে কি হবে সিগমা স্টার 1s। ক্লিয়ার? তাহলে সিমিলারলি আমরা 2s এর জন্য করব, রাইট? তাহলে 2s এর জন্য এখানে একটা 2s, এখানে একটা 2s, তাহলে এখানে একটা 2s, এখানে একটা 2s, তাহলে এখানে কি হচ্ছে বল 2s and 2s 2s 2s। তাহলে এটার নাম হচ্ছে সিগমা 2s, এটার নাম হচ্ছে সিগমা স্টার 2s। 2s এও কতগুলো ইলেকট্রন? দুটো দুটো। এই ইলেকট্রন গুলো কি হচ্ছে, এখানে আমি বক্স করে ফেলছিলাম, সরি বক্স করছি না। তাহলে এখানে কি হচ্ছে বল, এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন। ফিলাপিংটা কিন্তু দেখব আগে নিচেরটাতে হবে, তারপরে উপরেরটাতে, কারণ অ্যাকর্ডিং টু হুলস প্রিন্সিপাল এইগুলোর এনার্জি অরবিটাল গুলো, মানে এনার্জি গুলো কম। তো যেরকমটা আমরা জানি কি লো এনার্জি থেকে আমরা টুয়ার্ডস দা হাই এনার্জির দিকে মুভ করব। এর পরের যে সেকশনটা আমরা করব সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পি এর জন্য। ভালো করে দেখ, তাহলে পি এর কটা ঘর হয়? তিনটে ঘর, রাইট? পি এর কটা ঘর হয়? তিনটে। এদের মধ্যে px py pz, রাইট? এদের মধ্যে দুটো এলিমেন্টস রয়েছে, মানে দুটো অরবিটাল রয়েছে যারা পাই বন্ড তৈরি করে, আর একটা অরবিটাল রয়েছে যেটা কিনা সিগমা বন্ড তৈরি করে, মানে যার মাথায় মাথায় বা হেড অন ওভারল্যাপিং এর একটা জায়গা রয়েছে। তাহলে কিরকম দেখতে হবে দেখ, এটাকে নিলাম, তাহলে এখানে কি হয় দুটো ঘর, এই একটা আর উপরে একটা, কেমন এরকম এরকম ঘরই করে দিই, এরকম উপরে একটা হয়, এটা হচ্ছে পি এর। আর এদিকটাতেও সেম, এখানে উপরে দুটো হয়, নিচেও কি হয় একটা, রাইট? তাহলে দেখ এদের নামগুলো বলে দেওয়া যাক। প্রথমটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে পাই 2px, তারপরটার নাম পাই 2py, এটার নাম সিগমা 2pz, এটার নাম পাই স্টার 2px, এটা হচ্ছে পাই স্টার 2py, এটা হচ্ছে সিগমা স্টার 2pz। ওকে, তাহলে দেখ টোটাল তিনটে করে ইলেকট্রন আছে, 1 2 and 3, এদিকেও কত হচ্ছে 1 2 and 3। হুলস প্রিন্সিপালের অনুযায়ী এখানেও ফিলাপিংটা হবে। তাহলে কি হবে 1 2 3 4 5 6। টোটাল আমার দুটো সেটস মিলিয়ে কতগুলো ইলেকট্রন ছিল? 6 ইলেকট্রন ছিল। তাহলে সেই 6 ইলেকট্রনই কি এরকম কম্পারেটিভলি পরপর ফিল হয়ে গেল। আরেকটা জিনিস দেখ, সেটা হচ্ছে অনেকেই ভুল করতে পারিস বা করবিও, সেটা হচ্ছে এখানে এই পুরোটা তো ঠিক করলি, এখানে অ্যারোটা দিতে ভুলে গেলি। কেমন? এই অ্যারোটা হচ্ছে এনার্জি ডায়াগ্রাম, এই অ্যারোটা কিন্তু দিতে হবে, আদারওয়াইজ মার্কস দেবে না, কেটে দেবে। তাহলে বন্ড অর্ডার বের করা আগেই শিখিয়েছিলাম। আরেকটা যেটা করবো সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন মিন্স ইলেকট্রনগুলো কিরকম ভাবে ফিল্ড হচ্ছে সেগুলো দেখবো। তাহলে একদম প্রথমে কোথায় ইলেকট্রন গেছে? সিগমা 1s এ কটা? দুটো। সিগমা স্টার 1s এ কটা? দুটো। তাহলে লিখবো সিগমা 1s 2, তারপরে কি বল সিগমা স্টার 1s 2, তারপরে কোথায় সিগমা 2s 2,
সিগমা 2s2 তারপরে কোথায় সিগমা স্টার 2s2 তারপরে কোথায় পাই 2px2 পাই 2py2 সিগমা 2pz2 মানে যেরকম যেরকম ইলেকট্রন গুলো গেছে পরপর পরপর এখানে কিন্তু আমাদেরকে ফিল আপ করে দিতে হচ্ছে। বোঝা গেল কি বললাম? তো এমওটি থিওরি থেকে কিন্তু যে কোনো এলিমেন্টের প্রশ্ন আসতে পারে। এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে যে Ni2 মানে নিয়ন Ni2 হ্যাজ নো এক্সিস্টেন্স। Ni2 বলে কিছু হয় না। কেন হয় না? বিকজ ফ্রম দ্য মলিকুলার orbital theory it is clearly visible that the bond order of the neon is 0. ওকে, সো 0 হলে তো তার কিছু এক্সিস্ট করে না, তাই জন্য Ni2 বলে কিছু হয় না। এই ধরনের প্রশ্ন। একই প্রশ্ন He2 বলে কিছু হয় না কেন? কারণ He2 ওর কি হবে বন্ড অর্ডার 0 হবে। ঠিক আছে, আমরা পরের টপিকে আসবো এখান থেকে, সেটা হচ্ছে Fazan's rule. Fazan's rule we will move into the Fazan's rule. Fazan's rule. Bond order will be bond order will be total number of p electron is 6. So 6 minus 0 by 2, that is 3. Bond order is 3. Okay, bond order is 3. 10 minus 4 by 2 to correct. Bond order is 3. Next is Fazan's rule. Fazan's rule দিয়ে যেটা আমরা ইন্ডিকেট করতে পারি কোন একটা কম্পাউন্ডের স্টেবিলিটি। Fazan's rule কি ইন্ডিকেট করা যায়? ফাজানের থেকে একটা জিনিস আছে ফাই বলে একটা জিনিস পড়েছিলাম, আয়নিক পোটেনশিয়াল। আয়নিক পোটেনশিয়াল ইকুয়ালস টু চার্জ অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ ক্যাটায়ন। চার্জ অফ ক্যাটায়ন বাই রেডিয়াস অফ ক্যাটায়ন। দেখবো তাহলে ফাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল to covalent character is inversely proportional to ionic character. Directly proportional to covalent character, inversely proportional to ionic character, and ionic character এর সাথে সাথে কি হবে বল? এদের থার্মাল স্টেবিলিটি বা বয়লিং পয়েন্ট এগুলো সব ভ্যারি করবে। এখন তোকে যেটা জিজ্ঞেস করা হতে পারে কি CaCO3 MgCO3 এদের এই দুটোর মধ্যে কোনটা থার্মাল স্টেবিলিটি বেশি? ভালো করে দেখ, যদি এটাকে ভাঙিস কি পাবি Ca2 CO3 2 এটাকে যদি ভাঙিস কি পাবি Mg2 CO3 2 তাহলে দুটো ক্ষেত্রেই আমার কমন অ্যানায়ন রয়েছে। তো অ্যানায়ন নিয়ে আমার খুব বেশি কিছু যায় আসবে না। অ্যানায়নটা কি রয়ে গেছে? দুটো ক্ষেত্রেই কমন রয়ে গেছে। তাহলে ভ্যারি করবে কে? Ca2 আর Mg2। আবার দুটোরই চার্জ সেম, তাহলে ভ্যারি করবে কে? রেডিয়াস। যদি আমরা দেখি একদম উপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাহলে এই তিনটের মধ্যে কার রেডিয়াস বেশি বল? ক্যালসিয়াম। তাহলে যার রেডিয়াস বেশি তার ফাই কি? কম। যার ফাই কম তার থার্মাল স্টেবিলিটি কি? বেশি। তাহলে এই দুটোর মধ্যে কার বেশি হচ্ছে? CaCO3 থার্মাল স্টেবিলিটি ইজ মোর দ্যান MgCO3। বুঝা গেল? তাহলে এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে দিতে পারে। এছাড়াও ভ্যারাইটি অফ কোশ্চেন্স কেমিক্যাল বন্ডিং থেকে দিতে পারে। আরেকটা টপিক যেটা আমাদের বাকি রয়ে গেছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। কেমন? হাইড্রোজেন বন্ডিং কারা একটু বলে দিব মুখে মুখে। সেটা হচ্ছে কারা হাইড্রোজেন বন্ডিং তৈরি করতে পারে, কারা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। মনে রাখবো চারটে এলিমেন্টের কথা। ফোন কল FON Cl নিয়ে এই মুহূর্তে আমরা কিছু ভাবছি না, বাকি তিনটে এলিমেন্টের কথা ভাবি। ফোন, ফ্লুরিন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। কেন এই এলিমেন্টগুলোই শুধুমাত্র হাইড্রোজেনের কথা মানে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারলো? হাইড্রোজেন বন্ডিং কি? হাইড্রোজেন বন্ড ইজ এ স্পেশাল কাইন্ড অফ বন্ড অ্যাপার্ট ফ্রম কোঅর্ডিনেট বন্ড, কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড আয়নিক বন্ড। তাহলে এই বন্ড যারা তৈরি করতে পারছে তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট থেকে থার্মাল স্টেবিলিটি, এগুলো অ্যাসিডিটি, এগুলোর উপরে একটা এফেক্ট পড়ে। কেমন? তাহলে তার কিছু শর্ত আছে। হাইলি ইলেকট্রোনেগেটিভ হতে পারে। খেয়াল করে দেখ, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটেরই কি হাইলি ইলেকট্রোনেগেটিভ, রাইট? আর কি আছে? এদের সাইজগুলো ছোট হতে হবে। দেখ, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন মোটামুটি সাইজগুলো ছোট। আর কি? এদের লোন পেয়ার থাকতে হবে। আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন কি, যে কোনো সাবস্টেন্সের সঙ্গে কোভ্যালেন্টলি লিংক হাইড্রোজেন থাকতেই হবে। আবার বলছি, যে কোনো সাবস্টেন্সের সঙ্গে কোভ্যালেন্টলি লিংক হাইড্রোজেন থাকতেই হবে, তা না হলে কিন্তু হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে না। কিরকম প্রশ্ন এখান থেকে তোকে দিতে পারে? ভ্যারাইটি অফ কোশ্চেন্স হতে পারে। তার মধ্যে দেখ ফার্স্ট আমি কয়েকটা প্রশ্ন এখান থেকে ডিসকাস করছি।
আবার বললাম ভ্যারাইটি অফ কোশ্চেন্স হতে পারে। দেখ তোকে জিজ্ঞেস করতে পারে কি ইথাইল অ্যালকোহল অ্যান্ড ডাইমিথাইল ইথার, খেয়াল করে দেখবো দুটো করে কার্বন রয়েছে, 6টা করে অক্সিজেন রয়েছে, একটা করে অক্সিজেন রয়েছে, সরি 6টা করে হাইড্রোজেন রয়েছে, একটা করে অক্সিজেন রয়েছে। তাহলে বোথ আর কি বল ফাংশনাল গ্রুপ আইসোমার টু ইচ আদার, তাই তো? প্রত্যেক শুধু আইসোমার তো ফাংশনাল গ্রুপগুলো কি ডিফারেন্ট, তাহলে বোথ আর কি ফাংশনাল গ্রুপ আইসোমার টু ইচ আদার। এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটা বয়লিং পয়েন্ট কার বেশি। দেখ ভালো করে, এর মধ্যেও অক্সিজেন রয়েছে, এর মধ্যে অক্সিজেন রয়েছে, কিন্তু এই অক্সিজেনের সঙ্গে কি রয়েছে কোভ্যালেন্টলি লিঙ্কড হাইড্রোজেন রয়েছে। তাই জন্য এই ইথাইল অ্যালকোহল ভালো করে দেখবো CH3CH2OH and CH2OH CH3 দুটো ইথাইল অ্যালকোহলের মধ্যে কি রয়েছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড রয়েছে, যার ফলে মাল্টিপল ইথাইল অ্যালকোহল একসাথে থাকতে পারছে, তাই জন্য তাদের বয়লিং পয়েন্টটাও কি হচ্ছে বেশি। কিন্তু ডাইইথাইল ইথারে অক্সিজেন থাকলেও অক্সিজেনের সঙ্গে কি নেই কোভ্যালেন্টলি লিঙ্কড কোনো হাইড্রোজেন নেই, সো ইট ক্যান নট ফর্ম, এটা কি তৈরি করতে পারছে না হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারছে না, ইট এক্সিস্ট অ্যাজ এ ইউনিট মলিকিউল, একা একা থাকতে হচ্ছে। তাই জন্য এর বয়লিং পয়েন্টটা কি হচ্ছে কম্পারেটিভলি কম মানে অনেক কম ইথাইল অ্যালকোহলের থেকে। তাহলে যারা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে তাদের সবকিছু বেশি হবে, বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট থেকে স্টেবিলিটি সবকিছু বেশি হবে, শুধু কম হবে কি ভোলাটাইলিটি। কেমন, কারণ কি অনেকগুলো থাকলে তো ভোলাটাইল হতে কম সময় মানে বেশি সময় লাগবে, ঠিক তো? তো এটা হচ্ছে গিয়ে তোর কি বললাম, তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে হাইড্রোজেন বন্ড দিয়ে কি কি এক্সপ্লেন করা যেতে পারে। যেমন তোকে আর একটা প্রশ্ন এখান থেকে আমি বলি, সেটা হচ্ছে তোর জিজ্ঞেস করতে পারে, আগে তোদেরকে বলেছিলাম যে ধর ফেনল বা রাদার হচ্ছে কি আমি বলতে চাইছি OH নাইট্রো গ্রুপ রয়েছে, অর্থোনাইট্রোফেনল অ্যান্ড প্যারানাইট্রোফেনল। তোর হচ্ছে অর্থ পজিশনটা যেমনটা আমরা জানি কি অর্থ পজিশনের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তারপরে প্যারা, তারপরে মেটা। তাহলে সেই অনুযায়ী এই দুটোর মধ্যে কার অ্যাসিডিটি বেশি হওয়া উচিত একেরটা, ঠিক তো? কারণ একের বেশি করে NO2 গ্রুপটা কি করবে নিজের দিকে পুল করে টেনে নেবে, তাহলে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি কি হবে কমে যাবে। তাহলে ইলেকট্রন ডেনসিটি যখন কমে যাচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বন্ডটা কম্পারেটিভলি কি হচ্ছে উইক হচ্ছে, তাড়াতাড়ি হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, সিম্পল হিসাব। কিন্তু এই অক্সিজেনটা আবার হাইড্রোজেনকে ইন্ট্রামলিকিউলার, ইন্ট্রা মানে কি উইদিন আ সেম মলিকিউল, রাইট? তাহলে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডিং তৈরি করার মাধ্যমে এই হাইড্রোজেনটাকেও কি করে দেবে ট্র্যাপ করে রেখে দেবে, ফলে হাইড্রোজেনটা ইজিলি ডোনেট করতে পারবে না। তাই হওয়া উচিত ছিল একটা, কিন্তু হবে কোনটা, এটা না হয় কোনটা হবে 2 greater than 1। ভেরি কমন কোশ্চেন কি অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলের মধ্যে হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক এন্ড হোয়াই, অনেক স্কুলে আসছে 12 এ, তোদেরও হচ্ছে কি আসতে পারে, ভেরি কমন কোশ্চেন। কেমন, তাহলে তো হচ্ছে কি এরপর অলমোস্ট মোটামুটি আমরা সমস্ত টপিকগুলো কেমিক্যাল বন্ডিং থেকে কভার করার চেষ্টা করেছি। যে পার্টিকুলার টপিকটাকে কভার করিনি সেটা হচ্ছে তোর রেজোনেন্স, কারণ কি অলরেডি জিওসিতে আমরা রেজোনেন্স পড়েছি, তাই রেজোনেন্স বলিনি। আর যে তোর হচ্ছে কি বিভিন্ন লুইস ডট যে স্ট্রাকচারগুলো থাকে, কেমন লুইস ডটের যে স্ট্রাকচারগুলো থাকে সেই পার্টটাকে আমি বলিনি, লুইস ডট স্ট্রাকচারটা অতটা দরকার নেই, অতটা নিচুর ক্লাসে করে এসেছিস বলে আমি এটাকে অ্যাভয়েড করে গেলাম।